স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে শিরোনাম দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। মহান মে দিবসে ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে রাজপথে শ্রমিকরা। লাল সাদা সহ নানা রঙের পোশাক পরে জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় কর্মসূচি পালন করেন তারা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন নানা দাবি, বলেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে সরকারকেই। আর মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান স্লোগানে সীমাবদ্ধ জানিয়ে তারা বলেন অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা উপেক্ষিত বেশি। ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের এই কর্মসূচি। শ্রমিক দিবস উপলক্ষে তৈরি পোশাক, কৃষি শ্রমিক সহ বিভিন্ন খাতের শ্রমিকরা নানা দাবি নিয়ে হাজির হন। আমরা এখানে আসছি আজকে অধিকার আদায় করার জন্য। আমরা মাতৃকালের ছুটির টাকা পাই না, আমাদের নিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়। শ্রমিক দিবস আমাদের দাবি, ঈদের ছুটি সরকারিদের 5 দিন দেওয়া হয়, আমাদের কেন দেওয়া হয় না? আমাদের কেন 3 দিন ছুটি এখনো আছে? তারা বলছেন বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তারা। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা না থাকার অভিযোগও তাদের। শ্রমিকদের বিএডিসি থেকে বিনা কারণে ছাঁটাই বন্ধ করতে হবে। শোষণমুক্ত, মর্যাদা সম্পন্ন, বৈষম্যহীন কর্ম পরিবেশ, অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বঞ্চিতদের কথা তুলে ধরেন যারা। ডিজিটাল রিপোর্টার্স ফোরামের ব্যানারে সড়কে দাঁড়িয়েছেন সেই গণমাধ্যম কর্মীরাও। অচিরেই এই গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের ন্যায্য বেতন এবং গণমাধ্যম কর্মীদের প্রত্যেকের খবরের স্বাধীনতা দিতে হবে। শুধু প্রেস ক্লাব নয়, আশপাশের এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালি করে শ্রমিকরা। নানা প্লাকার্ডে দৃশ্যমান হয় বৈষম্যের কথা। আর আমাদের সর্বনিম্ন 30,000 টাকা মজুরির দাবিতে আমরা আজকে আন্দোলনে আসছি। আমাদের শ্রমিকদের সকল দাবি দাওয়াকে মেনে নিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই আশায় ব্যক্ত করি। শ্রম ভবনের সামনে সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ বন্ধ করা সহ 3 দফা দাবি তোলে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। প্রত্যেক প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে যত প্রকার আউটসোর্সিং কর্মচারী আছেন শোষণমূলক ব্যবস্থা অবসানের দাবি উঠে এসেছে সবার কণ্ঠে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা সবচেয়ে বেশি উপেক্ষিত, অথচ 85% শ্রমিকই এই খাতের। বিদেশি ক্রেতাদের চাপে আনুষ্ঠানিক খাতে শ্রম অধিকারের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত বরাবরই উপেক্ষিত। তাই এই খাতের অধিকার ও পাওনাগুলো আদায়ে শ্রমিকদের সংগঠিত হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। 2 বছরে দেশের অর্থনীতিতে ঘটেছে নানা ধরনের ঘটনা। উচ্চ মূল্যস্ফীতির চাপে অসহনীয় হয়েছে জীবনযাত্রার ব্যয়, আবার রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাও ঘটেছে। এমন পরিবর্তিত পরিস্থিতিতে কেমন আছেন শ্রমজীবী মানুষেরা? কিভাবে চলছে তাদের জীবন? কাজও নাই, মজুরিও কম, আর জিনিসপাতি সবকিছুর দাম। আমরা কষ্টই আছে, কিন্তু কষ্টটা কার কাছে বলবো? মাটি কাটতে যদি একটা আঘাত পাই, এইটার ওষুধটাও আমরা কিনে খাইতে হয়। কন্ট্রাক্টররা এই আইন প্রশাসনরা হাত করে লেবাররা মেরা খায়। আর এই দল গেলেও হয় না, সেই দল গেলেও হয় না। সাধারণ মানুষ যে এই রাস্তার মধ্যে ঘুরে মরে, এই রাস্তার মধ্যে ঘুরেই মরে। কাজের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকা এসব অনানুষ্ঠানিক খাতের শ্রমিকের জীবন দিন দিন কঠিন হচ্ছে আয়ের সাথে ব্যয় না মেলাতে পেরে। কারণ মূল্যস্ফীতি যতটা বেড়েছে ততটা বাড়েনি মজুরি। মিজানুর রহমান একজন ময়লা সংগ্রহকারী শ্রমিক। সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এই শ্রমিক কর্মক্ষেত্রে যে নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হয় তা জানা থাকলেও তার ব্যবহারে অনেকটা উদাসীন। শুধু মিজানুর রহমানই নয়, তার মতো অনেক শ্রমিকই এসব ক্ষেত্রে যেমন উদাসীন, তেমনি মালিক পক্ষেরও রয়েছে অবহেলা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে। সিটি কর্পোরেশনের থেকে দেয়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না। ব্যবহার করলে মাস্ক পরলে লাগে। কাজের ক্ষেত্রে তো অনেক সময় দুর্ঘটনা হয়, ওগুলা পড়া দরকার। আমাদের এখানে দোকানের কাজে ওগুলো লাগে না, সাইডে কাজে গেলে ওগুলা সেফটি যেটা লাগে আমরা নিয়ে নিই। অনানুষ্ঠানিক খাতের শ্রমে নেই কর্মঘণ্টায় শৃঙ্খলা। আমাদের কাজের চাপ একটু বেশি থাকে সব সময়। সকাল 6টার থেকে আমাদের ডিউটি শুরু হয় রাত্র 12টা 1টা, অনেক সময় গাড়ি বন্ধ করতে করতে বাজে। এটাই ভালো লাগে আমার কাছে, এটাই করি। এই জন্য সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 4টা থেকে রাত 9টা পর্যন্ত। 54 বছরেও বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতে নারী শ্রমিকেরা মজুরি বৈষম্যের শিকার। এখানে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করা হয়, ছেলেকে বেতন বেশি, আমাকে বেতন কম। সবাই কাজ করতে হয়, কিন্তু আমাদের বেতন কম বাবা, আমাদের বেতন বেশি না।
শ্রমিক নেতারা বলছেন, আনুষ্ঠানিক খাতে বিদেশি ক্রেতার চাপে শ্রম পরিবেশের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত থেকে উপেক্ষিত। কেন ফর্মাল সেক্টরে এই নিয়মটা মানা হয়? কেননা মানা হয় যে বায়ারদের একটা চাপ থাকে যে ফর্মাল সেক্টরে যে নিয়ম থাকবে পেশাগত নিরাপত্তা যেন ইনফর্মাল সেক্টরও আমরা দিতে পারি। এপ্রিলে শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে, ন্যূনতম অধিকার ও সুযোগ সুবিধা অনানুষ্ঠানিক খাতে গড়ে ওঠেনি মূলত সব পক্ষের উপেক্ষা, উদাসীনতা ও অবহেলার কারণে। কোনো কিছুই নাই তাদের কোনো আইনি সুরক্ষা নেই, তাদের কোনো মজুরির মানদণ্ড নেই, তারা যে শ্রমিক সেই হিসাবে কোনো স্বীকৃতি নেই এবং তারা কোনো সামাজিক নিরাপত্তা স্কিমের আওতাভুক্ত না। কোথাও কোনো তাদের যদি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, মানে মজুরি সহ সবকিছুতে, তাদের প্রতিকারের জন্য যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই। শ্রম সংশ্লিষ্টরা বলছেন, অবস্থার পরিবর্তনে শ্রম সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তার বাস্তবায়ন করতে দরকার হবে শ্রমিকদের সংগঠিত হওয়া। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান এখন স্লোগানে সীমাবদ্ধ। তাই মহান মে দিবসে শ্রমিকদের অধিকার ও পাওনাগুলো আদায়ে তাদের সংগঠিত হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। বাবুল আক্তার, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের স্টুডিওতে। আমি আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে প্রতি বছর আসলে পহেলা মে আসলেই শ্রমিকদের অধিকার, শ্রমিকদের পাওনা, এগুলো নিয়ে আসলে সবাইকে আমরা দেখি যে সোচ্চার হতে, তাতে আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার যে কতটা আসলে আদায় হচ্ছে? আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো ওইভাবে আদায় হয়নি। আমরা যদি ফর্মাল সেক্টর দেখি, ফর্মাল সেক্টরের অল্প কিছু সেক্টরের শ্রমিকদের কিছু অধিকার আদায় করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তার ভিতরে গার্মেন্ট সেক্টরটা অন্যতম। অন্যান্য ফর্মাল সেক্টরে গার্মেন্ট সেক্টরের চেয়েও অনেকটা পিছনে পড়ে আছে। শ্রমিকদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারের কোনো মাপকাঠি নেই। আমরা শুধু শ্রম আইনের যতটুক আছে ততটুকু আদায় করার জন্যই আমরা অনেক ক্ষেত্রে আমরা উপেক্ষিত হই এবং সেই শ্রম আইন অনুসারে শ্রমিকদের যতটুকু অধিকার আছে তা আদৌ বাস্তবায়ন হয় না এবং বাস্তবায়ন অনেক সময় করতে দেওয়া হয় না। তো শ্রমিকদের অধিকার এখনো অনেক ক্ষেত্রে উপেক্ষিত। শ্রমিকদের মানে অনেক ক্ষেত্রে কর্মঘণ্টা, তারপর আবাসিক যে সুবিধা, তারা একটি রুমের ভিতরে দেখা যায় যে ৬-৭ জন একই সাথে তাদের থাকতে হয়। সেক্ষেত্রে শ্রম অধিকার যে আমরা এখনো অনেকটা পিছনে। আমরা যতই আমরা বলি না কেন যে ILO স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তারপর বায়ারদের কোড অফ কন্ডাক্ট, এগুলো আমরা কাগজে পত্রে আমরা দেখে যাচ্ছি। আসলে বাস্তবিক অর্থে, সত্যিকার অর্থে শ্রমিকদের জন্য কার্যকর এখন পর্যন্ত কিছু হয়নি। আমাদের ট্রেড ইউনিয়নের অবস্থা খুবই নাজুক। দিন দিন ট্রেড ইউনিয়ন অধিকার, কথা বলার অধিকার শ্রমিকদের সংকুচিত হয়ে যাচ্ছে। গার্মেন্ট সেক্টরের শ্রমিকেরা অধিকারের কথা বললে তাদেরকে বাহির করে দেওয়া হয় এবং তাদেরকে ব্ল্যাক লিস্ট করা হয় এবং তারা অন্য কারখানায় তারা চাকরি পায় না, তাদের মজুরি কম। আমরা এই সরকার আসার পরে 18 পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, সেখানে তার ভিতরে অন্যতম ছিল শ্রমিকদের ন্যূনতম মজুরি। এই এপ্রিল মাসের 15 তারিখের ভিতরে ন্যূনতম যে আপনি বলছেন যে শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেক্ষেত্রে তো আসলে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে শ্রমিকদের আসলে যেই পাওনা বেতনটা, সেই পাওনা বেতনও পাওয়ার জন্য তারা যখন এক হয়ে রাস্তায় নামছে তখন তাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করছে, তাদের উপরে পুলিশ গুলি ছুটছে। আপনি ঠিকই বলছেন যে আমরা দেখছি অনেক বড় বড় কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বিভিন্ন ব্যাংকিং এবং মালিকদের পলিটিক্সের কারণে, কিন্তু যখনই তারা বন্ধ হয়ে যায় তখন তারা শ্রমিকদের পাওনা আদি তারা ঠিকভাবে পরিশোধ করে না। যখনই পাওনা আদির কথা আসে তখন দেখা যায় যে তাদেরকে আইনে যে প্রাপ্য আছে তার চেয়ে তারা কম দিতে চায় এবং এই কম দেওয়ার জন্য তারা অনেক সময় নানান ধরনের তাল বাহানা করে এবং যখনই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে রাস্তায় চলে আসে তখন তাদের উপর নানানভাবে হয়রানি করা হয়। 1, পুলিশ দিয়ে হয়রানি করা হয়, 2, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়, 3, তারপরে তাদেরকে এলাকার লোকজন মাস্তান দিয়েও তাদেরকে হয়রানি করা হয়। এটা চলে আসছে। আমরা একদিকে বলি যে মামলা প্রত্যাহার করতে হবে, সরকারে বলে মামলা প্রত্যাহার হবে, অন্যদিকে কলকারখানার মালিকেরা নূতন করে তারা মামলা দিচ্ছে। আমরা শুধু ন্যাশনালি যদি দেখি যে আমাদের যে ন্যাশনালি যে কলকারখানার মালিকেরা আছে
তারা না, মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, আমি গ্রামীণ ফোনের কথা বলতে পারি, বাংলালিংক বলতে পারি, তারপর ব্যাট বলতে পারি, মানে এই ধরনের অনেক কোম্পানি আছে। বাবুল আক্তার, আপনি যে এতক্ষণ ধরে যেগুলো আসলে বললেন, এগুলো প্রতিরোধে আসলে করণীয় কি, বা শ্রমিকের এই যে ন্যায্য অধিকার পাওনায় আসলে করণীয়টা কি? এটা পলিসিগত একটি বিষয় আছে। ন্যায্য অধিকারের মানদণ্ডটা ঠিক করে দিতে হবে এবং শ্রম দপ্তরের আওতাধীন যে আমার। বাবুল আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত থেকে আমাদের সময় দিয়েছেন। মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের। মিয়ানমার ভারত বা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হবে, এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত মে দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য আস্থা রাখা যৌক্তিক নয়। জনগণের সংশয় কাটাতে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ প্রয়োজন। আইন, বিচার ও নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, তাই সরকারকে দ্রুত সংস্কারের তাগিদ দেন তিনি। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন হাজার হাজার শ্রমিক। এ সময় নির্বাচনের দাবিতেও স্লোগান দেন তারা। গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। অবিলম্বে সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচন ব্যবস্থা করেন। মানবিক করিডোর কি এবং তা দেওয়ার ঝুঁকি কি, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সাথে জাতিসংঘের সম্পৃক্ততা কতটুকু, তাও খতিয়ে দেখা দরকার। এ ধরনের করিডোর দেওয়ার ঝুঁকি সামলানোর সক্ষমতা সরকারের রয়েছে কিনা, বিষয়টি নিয়ে ভাবার কথা বলেন তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নীতিগতভাবে সম্মত হবার কথা বলেন রোববার। তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে অভিযোগ অনুযোগের সুর আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এদিকে জাতিসংঘ বলছে, এ ধরনের করিডোরের বিষয়ে দুদেশের সরকারের সম্মতি প্রয়োজন হয়, সংস্থাটির ভূমিকা যেখানে যৎসামান্য। এক্ষেত্রে জাতিসংঘের রেজুলেশন কি তা দেখার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন, সংস্থাটির বাইরে গিয়ে এ ধরনের করিডোর দ্বিতীয় দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যেহেতু জাতিসংঘের নাম বলা হচ্ছে, জাতিসংঘের কোনো রেজুলেশন আছে কিনা, সেটা জেনারেল অ্যাসেম্বলিতে কোনো রেজুলেশন আছে কিনা, এবং সিকিউরিটি কাউন্সিল বিশেষ করে 5টা যে পার্মানেন্ট মেম্বার তাদের সম্মতি আছে কিনা, বিষয়টা পরিষ্কার করা দরকার। করিডোরের মিনিং 1, 2 ইউএন রেজুলেশন, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, এবং 3 সেটা হলো তাতমাদো এবং আরাকান আর্মির দুজনের সাথেই কিন্তু আমার চুক্তি থাকা তো, লিখিত চুক্তি, কথা বললে কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে যে আমি যদি তার সার্বভৌমত্ব খণ্ডন করি, তাহলে ভবিষ্যতে ওই একই দোহাই দিয়ে, ওই একই করিডোরের দোহাই দিয়ে অন্য দেশও আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে। তবে আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, এই ব্যবস্থাপনার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। এই প্যাসেজের যাতে অ্যাবিউজ বা মিসইউজ না হয়, সেই ক্ষেত্রে জাতিসংঘের সাথেও বাংলাদেশের এক ধরনের পরিষ্কার ট্রান্সপারেন্ট এগ্রিমেন্ট থাকা প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বা অন্যান্য যে এজেন্সিগুলি আছে তাদের সম্পৃক্ত করাটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ সরকারের যথেষ্ট সক্ষমতা আছে। তবে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, কি কি শর্তে এই করিডোর দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত বলতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি আরও বলেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বের 164 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 161। আবার শ্রমিকদের অধিকার রক্ষার তালিকায় এই অবস্থান 155-তে। দুই তালিকাতেই তলানিতে থাকার এই রেকর্ডই প্রমাণ দেয় দেশের শ্রমিকদের জীবনমানের পরিস্থিতি। নতুন বাংলাদেশে শ্রমিকদের জীবনমানের পরিবর্তন এবং তাদের অধিকার নিশ্চিতের পরিকল্পনার কথা বলছে বর্তমান সরকার। এরই মধ্যে শ্রম সংস্কার কমিশনও নানা সুপারিশ করেছে। এই অবস্থায় বৃহস্পতিবার নতুন বাংলাদেশের প্রথম মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা। সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হয়। প্রধান উপদেষ্টা জানান, বিভিন্ন সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে নতুন বাংলাদেশ গড়তে তা বাস্তবায়নের বিকল্প নেই। সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে রওনা হব, কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। সংস্কার কমিশনের সুপারিশগুলো সরকার ধাপে ধাপে বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা অব্যাহত রাখবো। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। নতুন বাংলাদেশ প্রত্যয় আবার দৃঢ়ভাবে ঘোষণা করছি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। স্যালাইনের নামে কি পান করছেন? পানি শূন্যতা কাটাতে যে স্যালাইন পান করছেন তা আসল নাকি নকল? ডিবিসি নিউজের অনুসন্ধানে মিলল স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডারের নকল কারখানা। দেখতে হুবহু আসলের মতো হলেও এসব স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডার তৈরি করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনেক। আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম এই যে নকল স্যালাইন নিয়ে যে প্রতিবেদন, এটি করার সময় আপনি তো আসলে কারখানায় গিয়েছিলেন, কি দেখেছেন সেখানে, কিভাবে তৈরি হচ্ছে? ঈশিতা, যে কারখানার নিউজটি দেখলেন, তো এই রানীগঞ্জে ঢাকার একদম কাছেই কিন্তু এখানে কিছু অসাধু ব্যবসায়ী এই যে কারখানাগুলো গড়ে তুলেছে। শুধু যে স্যালাইন বা ট্যাঙ্ক পাউডার তাই নয়, এখানে কিন্তু আরও যে শিশু খাদ্য রয়েছে, বিভিন্ন যে কসমেটিক্স রয়েছে, এসবেরও কিন্তু কারখানা রয়েছে এই এলাকাটিতে। এবং এই কারখানাগুলি হচ্ছে এমন একটি ঘিঞ্জি পরিবেশে তৈরি হয় যেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা এই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারাও কিন্তু খুঁজে পায় না, এবং তারা কিন্তু এটাকে পুঁজি করে নেয় যে এটা সাধারণ মানুষের যখন চাহিদা বাড়ে কোনো একটি পণ্যের, সেই জিনিসটাকেই হচ্ছে তারা হুবহু নকল করার চেষ্টা করে। যেমন যে টেস্টি স্যালাইন, যেটা ইউনিভার্সাল যেটা টেস্টি স্যালাইন, সেই স্যালাইনটাকে হুবহু নকল করেছে। আপনাকে যদি প্যাকেটটি দেখাই, এই প্যাকেটটি দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা ইউনিভার্সাল টেস্টি স্যালাইন না, কিন্তু এখানে লেখা আছে ইউনিসার্সেল। তো এই যে একদমই হুবহু প্যাকেটে নকল করে বিক্রি হচ্ছে, যেহেতু এই টেস্টি স্যালাইন বানানোর জন্য বা স্যালাইন বানানোর জন্য কোনো অনুমোদন লাগে না বিএসটিআই থেকে, এই কারণে তারা কিন্তু এই সুযোগটাকেই ব্যবহার করছে। এর মধ্যে কিন্তু শুধু লবণ, চিনি ব্যবহার আর অন্য কেমিক্যাল ব্যবহার করা হয় অনেক সময়। যেমন এই যে ট্যাঙ্ক পাউডার যেটা রয়েছে, সেটাতেও কিন্তু ব্যবহার করা হয় যে কেমিক্যাল, এটাতেও কিন্তু কোনো ধরনের যে তৈরি করার জন্য যে উপাদানগুলো থাকার কথা, সেই উপাদানগুলো কিন্তু এখানে থাকে না। শুধু রঙটা আসার জন্য এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, এবং সারটার জন্য কেমিক্যাল জাতীয় একটি পদার্থ ব্যবহার করা হয় যাতে একদমই লেবুর নির্যাস বা কমলার মতো স্বাদটা আসে। আরেকটি বিষয় যে একটি কারখানা গড়ে তুলতে গেলে সেখানে কিন্তু সার্বক্ষণিক একজন কেমিস্ট থাকার কথা থাকে, কিন্তু এই কারখানাগুলোতে কিন্তু কোনো কেমিস্ট নেই, শুধু একটি ফর্মুলার আদলে কিন্তু এখানে এই উপাদানগুলো দেয়া হয়, এবং কর্মচারীরা এই একটি ফর্মুলাই ব্যবহার করে যেটা মালিকের পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়। আপনি দেখাচ্ছিলেন যে এই যে একটা আপনি ইউনিভার্সালের যে একটা প্যাকেট, সেটা নকল করে করা হয়েছে ইউনিসার্সেল, যেটা আসলে দেখে বোঝার উপায় নেই যেটা আসল নাকি নকল। এই স্যালাইনগুলো খেয়ে কি ক্ষতি হচ্ছে মানুষের?
ইশরাত, এই যে এই নকল বা কেমিক্যালযুক্ত যে খাদ্য দ্রব্যগুলো রয়েছে, এগুলো খেলে কিন্তু প্রথমেই আঘাত হানে হচ্ছে কিডনিতে। এর সঙ্গে প্রাথমিক অবস্থায় শুরু হয় কিন্তু পাতলা পায়খানা, বমি, এবং এই বমির পর থেকেই কিন্তু সেখানে কিন্তু শুরু হয় কিন্তু হচ্ছে আপনার বমির পর কিন্তু হচ্ছে কিডনিতে ইফেক্ট করে, কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু ক্যান্সার সহ এর থেকে বড় জটিল রোগে কিন্তু আক্রান্ত হতে পারে মানুষ। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে এগুলো নিয়ে আসলে প্রতিবেদন হচ্ছে, তারপরেও অভিযান চলছে, অভিযান চলার পরেও কেন বন্ধ হচ্ছে না এগুলো? দেখেন যে এই যে আপনার এই জিনিসগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে দীর্ঘ দিন থেকেই। তারা কিন্তু এই কারখানাগুলোতে অভিযান করে, অভিযান করার পর সিলগালা করে এবং জরিমানাও করে। কিন্তু কেরানীগঞ্জ যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে এত গেঞ্জি পরিমাণ জায়গা, তারা এখানে কারখানা সিলগালা করে দিলে পরবর্তীতে অন্যত্রই গিয়ে কিন্তু এই কারখানাগুলো আবারও স্থাপন করে, এবং যেহেতু এই কারখানাগুলো স্থাপন করতে বেশি জায়গার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরকেও ব্যর্থতার দায় দেয়া যায় না, কারণ তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই নকল ও খাদ্যদ্রব্য যে পণ্যগুলো রয়েছে এইগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযান চালাচ্ছে। তো এই যে গেঞ্জি এলাকা হওয়ার কারণে তারাও কিন্তু খুঁজে পেতে তাদেরও বেগ পোয়াতে হয় অনেকটা সময়, এবং সেই সাথে প্রতারিত হচ্ছে আসলে সাধারণ মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, উত্তেজনার পারদ চড়ছে প্রতিনিয়তই। নয়াদিল্লি ইসলামাবাদ পাল্টাপাল্টি পদক্ষেপ, সীমান্তে প্রতি রাতেই দুপক্ষের গোলাগুলি আর দুদেশের কর্মকর্তাদের বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যে কোনো সময় লাগতে পারে যুদ্ধ, এমন আশঙ্কায় ঘুম হারাম বিশ্ব মোড়লদের। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা বেড়েই চলেছে। বুধবার রাতে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে ভারতের সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার ধ্বংসের অভিযোগ উঠেছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, বিনা উস্কানিতে ভারতীয় সেনারা গুলি চালালে তা প্রতিহত করা হয়। যুদ্ধ অবস্থায় পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত। সপ্তাহখানেক আগেই অবশ্য ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারতের পাল্টা হামলার শঙ্কায় এ পদক্ষেপ নেয় ইসলামাবাদ। নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে উত্তেজনা কমানোর আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই সাথে দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ভারতের সাথে উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিল পাকিস্তান। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসির নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।